আমাদের সঙ্গে ইতিমধ্যেই টেলিফোন লাইনে রয়েছেন আইনজীবী কৌস্তব বাগচি। আপনাকে স্বাগত জানাবো আস্থা বাংলায়। কৌস্তব বাবু, আমরা এই যে দেখলাম যে মমতা বন্দ্যোপাধ্যায় এবং জ্ঞানেশ কুমারের তর্জা এমন একটা জায়গায় পৌঁছলো যে জ্ঞানেশ কুমার যখন অফিসারদের তিনি যখন একটা দাবাং মোড়ে তিনি যখন কাজ করার নির্দেশ দিচ্ছেন, বলছেন যে শান্তিপূর্ণভাবে ভোট হবে, ভোটে যেন রিগিং না হয়, বা তারই কাজের পরিপ্রেক্ষিতে মমতা বন্দ্যোপাধ্যায় আবার পাল্টা তাকে বলছেন যে আপনার তো কার্যক্রম শেষ হতে চলেছে মে মাসের পরে, তখন কি হবে? কিভাবে দেখছেন পুরো বিষয়টাকে? হ্যালো, আপনার কথাটা কেটে কেটে আসছে, একবার যদি রিপিট শুনতে পাচ্ছেন কৌস্তব বাবু? হ্যাঁ, এবারে শুনতে পাচ্ছি। কথাগুলো কেটে কেটে যাচ্ছিল, একবার রিপিট হ্যাঁ করবেন? হ্যাঁ কৌস্তব বাবু, জানতে চাইছি যে এই যে আমরা দেখলাম জ্ঞানেশ কুমারের সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের তর্জাটা এমন জায়গায় পৌঁছলো যে জ্ঞানেশ কুমার তিনি অফিসারদেরকে ডিএমদেরকে তিনি কাজ করার কিভাবে কাজ করবেন সেটা বলছেন, তিনি প্রয়োজনে ধমক দিলেন এবং একটা আমরা দাবাং মোড়ে দেখলাম জ্ঞানেশ কুমারকে। আবার এটা নিয়ে পাল্টা মমতা বন্দ্যোপাধ্যায় সরব হয়েছেন যে জ্ঞানেশ কুমার কেন এভাবে ধমক দিয়েছেন, বা তিনি বলছেন যে আপনার তো কার্যক্রম মে মাসের পরে শেষ হয়ে যাবে, তখন কি হবে? এই বিষয়টাকে কিভাবে দেখছেন? দেখুন, একটা সাংবিধানিক সংস্থা, একটা সংবিধান স্বীকৃত একটা বডি, এবং এই যে গোটা প্রক্রিয়াটা এসআইআর, এটা একটা সংবিধান স্বীকৃত একটা প্রক্রিয়া। দুঃখের বিষয় হচ্ছে এটার জন্য পশ্চিমবঙ্গে এসে জ্ঞানেশ কুমারকে ধমক দিতে হচ্ছে। পশ্চিমবঙ্গ ছাড়া তো এরকম বহু রাজ্য আছে যেখানে এসআইআর এর কাজ হচ্ছে, কোথাও গিয়ে তো এরকম ধমক চমক করতে হচ্ছে না, কোথাও তো এই ধরনের কোনো অশান্তি, একটা অসহিষ্ণুতার পরিবেশ কোথাও তো তৈরি হচ্ছে না, শুধুমাত্র পশ্চিমবঙ্গে হচ্ছে। এবং এটা নিয়ে যদি চিফ ইলেকশন কমিশনের এটা নিয়ে যদি ধমক দেয় বা করে, তাহলে এটা তো আমাদের পক্ষেও খুব লজ্জা যে আমাদের রাজ্যের যারা কম্পিটেন্ট অফিসাররা তারা শুধুমাত্র রাজনৈতিক চাপের কারণে তাদের কাছে এই ধরনের ধমক শুনতে হচ্ছে তো মমতা বন্দ্যোপাধ্যায়ের কারণে। মানে মমতা বন্দ্যোপাধ্যায় ওদেরকে একটা নির্দেশিত পথ বলে দিয়েছে, তার বাইরে ওরা করতে পারছে না, এবং না করতে পারার জন্যই তাদের ধমক খেতে হচ্ছে। এদেরকে যদি ইন্ডিপেন্ডেন্টলি কাজ করতে দিত তাহলে তো এই সমস্ত কোনো কিছুর প্রয়োজন হতো না। আমাদের পশ্চিমবঙ্গের যারা অফিসার্সরা রয়েছে তারা যথেষ্ট কম্পিটেন্ট, কিন্তু পলিটিক্যাল কম্পালশনের কারণে তারা কাজগুলো করতে পারছে না, তার জন্য এই ধরনের ধমক খেতে হচ্ছে। আমি ইলেকশন কমিশনারকে ধন্যবাদ জানাবো, তিনি পশ্চিমবঙ্গে এসেছেন। আমরা তো অনেকদিন আগে থেকে বলছি আসুন দেখুন পশ্চিমবঙ্গে কি চলছে, এবং এই গ্রাউন্ড সিনারিওটা দেখে আমার মনে হয় জ্ঞানেশ কুমার সাহেবকে এটা বোঝা উচিত যে পশ্চিমবঙ্গে ভোট কিভাবে করাতে হবে এটা সম্পর্কেও যেন উনি একটা স্পষ্টত ধারণা করেন, না হলে খুব মুশকিল আগামী দিন। পশ্চিমবঙ্গে এসআইআর এর একটা প্রক্রিয়া চলছে, তাতেই এত অশান্তি, তাহলে ভোটের ক্ষেত্রে কি হতে চলেছে এটা জ্ঞানেশ কুমার জি যেন বোঝেন। এবং সাথে সাথে আমি তো এটাও বলেছি যে বিভিন্ন ক্ষেত্রে এই সরকারি আধিকারিকদের ব্যবহার করে বেশ কিছু মানুষজন যারা হিন্দু উদ্বাস্তু বা যারা আছে তাদের নাম কাটা গেছে। জ্ঞানেশ কুমার সাহেবের এটাও দেখা উচিত যাতে এই ধরনের জিনিসগুলো না হয়, অনুপ্রবেশকারীদের নাম বাদ যাক, বৈধ ভোটার যাদের তাদের যেন নাম বাদ না যায়, যারা বৈধ ভোটার তাদের যেন নাম বাদ না যায়। কৌস্তব, একটা বিষয় বলুন, এই যে মমতা বন্দ্যোপাধ্যায় অফিসারদের ধমক দেওয়াকে কেন্দ্র করে এই যে তিনি পাল্টা কটাক্ষ করছেন, মুখ্যমন্ত্রী কি পারেন, একজন আইনজীবী হিসেবে আমি আপনার কাছে জানতে চাইছি, মুখ্যমন্ত্রী কি পারেন এভাবে ইলেকশন কমিশনারের কাজে এরকম ভাবে মন্তব্য করতে? কি বলবেন? এখন দেখুন, কথা বলতে তো কোনো সমস্যা নেই, যা পারছেন বলে যাচ্ছেন, রাজ্যের মুখ্যমন্ত্রী সেই জায়গা থেকে উনি যা খুশি তাই করছেন। দেখো, অনেক কিছু যে বিষয় আছে না, অনেক কিছু দের ইজ এ ডিফারেন্স বিটুইন লিগ্যালিটি এন্ড মোরালিটি। অনেক, এখন তুমি শহীদ মিনারের মাথায় কেউ যদি জামা কাপড় খুলে উলঙ্গ হয়ে নাচানাচি করে, সেটা তো একটা অবসিনিটি আছে, তার মধ্যে ইলিগালিটি যতটা না আছে তার থেকে বেশি আছে ইমোরালিটি। তো দের ইজ এ ডিফারেন্স বিটুইন ইলিগালিটি আর ইমোরালিটি। মুখ্যমন্ত্রী তো মোরাল বলে কিছু নেই, সমস্যাটা এই জায়গাটা যে একজন মুখ্যমন্ত্রী কতটা বলা উচিত, কতটা বলা উচিত নয়, কোথায় থামতে হয়, এটা এই রাজ্যের মুখ্যমন্ত্রী নালে এই ধরনের কেউ উল্টোপাল্টা কথাবার্তা বলে। কালকে দেখো ওই ধর্ণা মঞ্চ, একটা ডপের ধর্ণা মঞ্চ, ওখানে একটা ছবি এঁকেছে, ওখানে আবার ভ্যানিস লিখেছে, ওর কি ছাতার মাথা, ওর কি মাথা, কি মুন্ডু ভগবান জানে। তৃণমূলেরই অনেক নেতাকে আমি কালকে জিজ্ঞাসা করেছি যাতে এই ছবিটার কোনো মাথা মুন্ডু বুঝতে পেরেছেন আপনারা, তো নিজেরাই হাসছে, বলছে কি ছবি ভগবান জানে। কৌস্তবদা, অভিষেক বন্দ্যোপাধ্যায় একটা অভিযোগ করেছে যে হোটেলে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ যে হোটেলে থাকে সেই হোটেলেই জ্ঞানেশ কুমার ছিল, এবং এটা নিয়ে কি বলবে? এটা একটা কথা হলো? এই নিয়ে যদি এখন কেউ বলে, ধরো যেই প্লেনে একবার এখানে বোম্বে থেকে দুবাই দাউদ ইব্রাহিম গেছে, সেই প্লেনে যদি এখন অভিষেক ব্যানার্জি যায়,
যে এইগুলো কে কোন হোটেলে থাকবে, কে কোন ট্রেনে চড়বে। এখন অভিষেক বন্দ্যোপাধ্যায় তো এরকম বহু জায়গাতে গেছে, মমতা বন্দ্যোপাধ্যায় বহু জায়গায় গেছে, দেখা যায় ওই ট্রেনে বা ওই প্লেনে কোনো কুখ্যাত কোনো সমাজ বিরোধী গেছে। তো এইগুলো বোকা বোকা কথা নয় যে ওই হোটেলে ছিল বলে ওই হোটেলে থাকা যাবে না। গণেশ কুমার আসলে কি আবার নতুন করে হোটেল তৈরি করতে হবে? তো অমিত শাহজি বা বিজেপির নেতারা তো পশ্চিমবঙ্গের কোনো না কোনো বা কলকাতার বিভিন্ন কোনো না কোনো হোটেলে থেকেছে। তাহলে যে হোটেলে বিজেপির নেতারা থেকেছে সেই হোটেলে যদি গণেশ কুমার না থাকে, তাহলে তো ওনার আসার জন্য একটা নতুন করে হোটেল তৈরি করতে হবে। একেবারেই ধন্যবাদ। আমাদের সঙ্গে ছিলেন বিজেপি নেতা কৌস্তব বাগচি, আমরা কথা বললাম। সুজয়, এর পাশাপাশি দেখো, এবারে যদি আমরা একটুখানি সিভি আনন্দ বোসের দিকটা দেখি, গভর্নর মানে আমাদের এক্স গভর্নরের বিষয়টাও কিন্তু যথেষ্ট পরিমাণে একটা জটিল হয়ে রয়েছে। মমতা ব্যানার্জি সেটা নিয়েও সরব হয়েছেন এবং তার বক্তব্য হচ্ছে তাকে ইচ্ছে করে সরিয়ে দেওয়া হয়েছে। ভোটের আঙ্গিকে বারবার যেটা তৃণমূলের পক্ষ থেকে দাবি করা হচ্ছে বা যেটা বক্তব্যের মধ্যে যেটা উঠে আসছে, যে হয়তো তৃণমূলকে চাপের মধ্যে রাখার জন্য কিংবা ভোট বৈতরণী যাতে পার করতে না পারে তার জন্যই বারবার এমন ধরনের ঘটনা ঘটানো হচ্ছে, কি বলবে? হ্যাঁ দেখো, এটা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একবারে স্পেসিফিকভাবে অভিযোগ করেছেন এবং খুব উল্লেখযোগ্য বিষয় যেটা, রাজ্যপাল কিন্তু লোকভবনে তিনি থাকলেন না। তিনি কোথায় থাকলেন? তিনি সৌজন্যে থাকলেন এবং তিনি জামা কাপড়টুকুনিও আনতে গেলেন না, এমন একটা পরিস্থিতি হলো। একেবারেই তাই। এবং কার সঙ্গে প্রথম দেখা করলেন? কুণাল ঘোষের সঙ্গে প্রথম দেখা করলেন এবং কুণাল ঘোষ ফেসবুকে সেই ছবিটা দিলেন এবং তারপরেই একেবারে সভামঞ্চ থেকে মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করলেন যে তিনি সিভি আনন্দ বোসের সঙ্গে দেখা করতে যাবেন এবং তিনি দেখা করলেন, সাংবাদিক বৈঠক করলেন। দেখো, এর মধ্যেও কিন্তু একটা মনে করা হচ্ছে যেভাবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মন্তব্য করছে কিভাবে সিভি আনন্দ বোসকে এখান থেকে সরানো হলো, এইটা একটা রাজনৈতিকভাবে কিন্তু পলিটিক্যালিভাবে দিল্লির ওপর কিন্তু একটা চাপ বাড়ানোর কৌশল তিনি নিচ্ছেন। এবং সিভি আনন্দ বোস যেভাবে কুণাল ঘোষকে তিনি প্রথমেই দেখা করলেন, তাকে সময় দিলেন বা মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করলেন, এমনকি মুখ্যমন্ত্রী এটাও কিন্তু অভিযোগ করেছেন যে তিনি হোটেলে থাকবেন বলেছিলেন। আমি সিভি আনন্দ বোসকে বলি যে আপনি কেন হোটেলে থাকবেন, আমাদের সরকারি অতিথি নিবাস সৌজন্যে আপনি থাকুন। তো এই বক্তব্যের মধ্যেও কোট আনকোট একটা মুখ্যমন্ত্রী এর মধ্যেও কিন্তু একটা রাজনৈতিক মানে যে কৌশলটা, এবং তিনি দিল্লি বা অমিত শাহের ওপর বা কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের ওপর বা বিজেপির ওপর কিন্তু একটা যে চাপ তৈরি করলেন পলিটিক্যালি, সেটাও আগামী দিনে কি হয় সেটাও নজর থাকবে একটা কথা বলো, এই যে ভোটের আগে রাজ্যপাল পরিবর্তন এবং নতুন যে রাজ্যপাল আসছে তার পেশাগত দিকটা অনেকটা আলাদা। তিনি যেভাবে তিনি কাজ করেছেন, তিনি একজন উচ্চপদস্থ কর্মচারী ছিলেন, তিনি যেভাবে কাজ করেছেন, তো কি মনে হয় মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে তার সম্পর্ক কতটা সুমধুর হতে পারে, নাকি সেই জায়গাতেও কোনো একটা